যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য। নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ধরনের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করছি। বন্ধুরা, আমরা যারা ছাদ বাগান করি, তো ছাদের গাছকে বাঁচাবার জন্য বাইরে থেকে রাসায়নিক সার বা কীটনাশক কিনে গাছে দিতে গেলে যা খরচ পড়ে তা অনেকেরই সাধ্যের মধ্যে কুলায় না, বিশেষ করে যাদের ছোট বাগান আছে। তো বন্ধুরা, তাই বিভিন্ন সময় আমি আপনাদের সামনে জৈবভাবে ঘরেতে হাতের কাছে যে জিনিসগুলো থাকে তার সাহায্যে আপনাদের বিভিন্ন ধরনের সার মানে গাছের খাদ্য বা কীটনাশক সম্বন্ধে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো আজকের যে প্রতিবেদন, তাতে আপনারা বুঝতেও পেরেছেন আমার থাম্বনেল দেখে যে কি নিয়ে আলোচনা হতে চলেছে। আজকের আলোচনায় থাকছে বাগানে কাঠের ছাই ব্যবহার করলে তার উপকারিতা কি, এবং সঠিকভাবে বাগানে যদি কাঠের ছাই ব্যবহার করতে না পারা যায় তাহলে কি ক্ষতি হতে পারে, এই নিয়েই আজকের আলোচনা। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ছাদ বাগান এবং কৃষি সংক্রান্ত বিষয়ের ওপর নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে দেবেন। প্রথমে আলোচনা করব বাগানে কাঠের ছাই ব্যবহার করলে কি উপকার পাওয়া যায়, এবং তারপরে আপনাদের কাছে তুলে ধরব সঠিকভাবে বা নিয়ম মতন যদি বাগানে কাঠের ছাই প্রয়োগ করতে না পারা যায় তাহলে কি ক্ষতি হতে পারে। কাঠের ছাই, কাঠের ছাই থেকে কি করে গাছের সার এবং বিভিন্ন পোকামাকড়কে নিয়ন্ত্রণ করার জন্য কাঠের ছাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু প্রাচীনকাল থেকে, যখন বিজ্ঞান এত উন্নত হয়নি, তখন থেকে কৃষকেরা চাষের জমিতে ছাই গাছের খাদ্য হিসাবে এবং কীটনাশক হিসাবে ব্যবহার করে আসছে, এবং এখনো বিভিন্ন জায়গাতে ছাই ব্যাপক। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক ছাই কাকে বলে। শুকনো গাছের ডাল, শুকনো গাছের পাতা, ধানের কুঁড়া বা ধানের তোষ বা কচুরিপানা শুকনো ইত্যাদিকে পুড়িয়ে যে অবশিষ্ট অংশ থাকে তাকেই আমরা ছাই বলি। এবারে আসা যাক ছাইয়ের কার্যকারিতা এবং পুষ্টিমূল্য ছাইয়ের মধ্যে কী কী পাওয়া যায়। কাঠের ছাই মাটিতে জৈবভাবে গাছের পুষ্টিমূল্য বৃদ্ধিতে সাহায্য করে। এক্ষেত্রে ছাই পটাশিয়াম ও ক্যালসিয়াম কার্বনেটের উৎস হিসাবে কাজ করে। মাটির অম্লত্ব প্রশমনের ক্ষারক হিসাবে কাঠের ছাই কাজ করে। কাঠের ছাইয়ের মধ্যে যে পুষ্টিমূল্যগুলো আছে, এনপিকের নাইট্রোজেন ছাড়া প্রায় সমস্ত ধরনেরই পুষ্টিমূল্য কাঠের ছাই থেকে পেয়ে থাকি। যেমন ফসফরাস পেয়ে থাকি, পটাশিয়াম পেয়ে থাকি, আয়রন পেয়ে থাকি, ম্যাঙ্গানিজ পেয়ে থাকি, সালফার পেয়ে থাকি, বোরন পেয়ে থাকি, জিঙ্ক পেয়ে থাকি ইত্যাদি বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রন উপাদান মানে কাঠের ছাইয়ের মধ্যে বিদ্যমান। ছাই মূলত পটাশিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের ভালো একটা উৎস। ছাইয়ের ব্যবহার আমরা যখন কোনো কম্পোস্ট তৈরি করি, সেই কম্পোস্টে যদি আমরা কিছু ছাই ছড়িয়ে দিই তাহলে কি হয়, পুষ্টিমূল্যগুলো বেশিভাবে গাছ পেয়ে থাকে। ছাই মাটির আর্দ্রতা রক্ষা, মাটির অম্লতা কমানো। ছাই শুধু যে গাছের সার হিসাবে ব্যবহার হয় বা খাদ্য হিসাবে ব্যবহার তা নয়, গাছের বিভিন্ন পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে ছাইয়ের ব্যবহার করা হয়। যেমন শোষক পোকা, যার মধ্যে পড়ে সাদামাছি, মাইটস, আপনার অ্যাফিডস, জ্যাসিস ইত্যাদি পোকাগুলোকে মেরে ফেলা যায় না, কিন্তু এদেরকে নিয়ন্ত্রণ করা যায়। এটা ব্যবহার করলে পরে পোকা দূরে সরে যায়। এবারে ছাইকে কীটনাশক হিসাবে কিভাবে ব্যবহার করা যায়। গাছের পাতাতে আপনার ছাইকে
যদি অল্প করে ছড়ানো যায়, মোটেই বেশি না, অল্প করে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে দেখা যায় গাছের পাতাতে যে পাউডারি মিলডিউ হয় বা সাদামাছি হয়, মিলিবাগ হয়, এইগুলোর থেকে গাছকে সুরক্ষা দেওয়া যায় ছাই ব্যবহার করে। কিন্তু মনে রাখতে হবে পরিমাণ মতন ছাইকে ব্যবহার করতে হবে, এবং ছাই ব্যবহার করার পরের দিনকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে হবে। কারণ যদি আপনি গাছের পাতাতে বেশি পরিমাণে ছাই ব্যবহার করে ফেলেন, তাহলে দেখা যায় গাছের পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়, গাছ ক্লোরোফিল তৈরি করতে ব্যর্থ হয়। সৌর আলোর থেকে যে ক্লোরোফিল তৈরি করে, গাছ ওই পত্ররন্ধ্রের মাধ্যম দিয়ে সৌর আলোক নিয়ে খাদ্য তৈরি করে, সেই প্রক্রিয়াকে গাছ স্তব্ধ করে দেয় ছাই ফেললে পরে, বেশি ছাই দিলে পরে। কাজেই ছাই ব্যবহার করার পরেই আপনি ভালো করে গাছটাকে ধুয়ে দিতে হবে, মানে একদিন বাদে গাছটাকে ভালো করে ধুয়ে দিতে হবে। এ তো গেল ছাইয়ের বিভিন্ন উপকার সম্বন্ধে আলোচনা হলো, মানে খাদ্য হিসাবে, বিভিন্ন পোকা নিয়ন্ত্রণ এবং ছত্রাক নিয়ন্ত্রণও ছাইয়ের ব্যবহার ব্যাপকভাবে করা হয়। ছত্রাক বলতে আপনারা দেখবেন টবের মাটিতে শ্যাওলা ধরে সবুজ, তো যদি আমরা মাটিতে হালকা করে ছাই ছড়িয়ে দিই, তাহলে কি হয়, ওই ছত্রাক সরে যায়। বা আপনার পিঁপড়ে, শামুক, কেন্ন, এইগুলো যদি আমরা মাটির আশেপাশে ছড়িয়ে দিই অল্প করে, এবং টবের আশেপাশে ছড়িয়ে দিই, তাহলে এই সমস্ত পোকামাকড়গুলো নিয়ন্ত্রণে থাকে এবং গাছকে ক্ষতি করতে পারে না। এ তো গেল গাছের ছাইয়ের উপকারিতা। এবারে ছাই ব্যবহার করার অপকারিত কিছু রয়েছে। ছাই যদি ঠিক মতন ব্যবহার করা না যায়, তাহলে দেখা যায় যে ভালোর থেকে ক্ষতি হয় বেশি। ক্ষতির আলোচনার আগে আমাদের জেনে নিতে হবে মাটির পিএইচ সম্বন্ধে। এই মাটির পিএইচ কি তা বিস্তারিতভাবে আমি এর আগে ভিডিও পোস্ট করেছি, আপনারা মনে করলে পরে আমার লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। তো পিএইচ স্কেল হলো মাটির পরীক্ষা করার একটা যন্ত্র। তো পিএইচ স্কেলে কি হয়, 0 থেকে 14 অব্দি স্কেল করা থাকে। তো 0 থেকে 7 অব্দি হচ্ছে একটা থাকে, আর 7 থেকে 14 অব্দি একটা দিক থাকে। তো 0 থেকে 7, 7 হচ্ছে নিউট্রাল। তো মাটির পিএইচ যদি 7 হয়, সেটা হচ্ছে নিউট্রাল। আর 7-এর পর থেকে যখন নিচের দিকে নেমে যায়, পেছন দিকে চলে যায় ধাপে ধাপে, তত মাটি হচ্ছে আম্লত্ব বা অ্যাসিডিটি হয়। আর 7-এর ওপর থেকে যখন ধীরে 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 মাটি ওপর দিকে চলে যায়, তখন সেটা হচ্ছে ক্ষারীয় মাটি। এই আম্লত্ব মাটি কতটা আম্লত্ব তা নির্ভর করে ধাপে ধাপে নেমে আসার উপরে। মৃদু আম্লত্ব মাটি এবং অধিক আম্লত্ব মাটি। একইভাবে মাটির পিএইচ নির্ধারিত হয় কতটা পিএইচ যাচ্ছে, মৃদু ক্ষারীয় মাটি বা অধিক ক্ষারীয় মাটি বা অ্যালকালাইন মাটি। এইবারে আমাদের কৃষিক্ষেত্রে ম্যাক্সিমাম ফসল যে মাটির পিএইচ দরকার হয়, সেটা হচ্ছে 5.8 থেকে আপনার 7.2 অব্দি। মাটির পিএইচ যখন নামতে নামতে 4-এর কাছাকাছি বা 4-এর নিচে চলে আসে, তখন হয়ে যায় তীব্র আম্লত্ব মাটি বা অ্যাসিডিক মাটি। একইভাবে মাটির পিএইচ বাড়তে বাড়তে যদি 9-এর ওপরে চলে যায়, তখন হয়ে যায় তীব্র ক্ষারীয় মাটি। তো এই তীব্র আম্লীয় মাটি, অ্যাসিডিক মাটি বা তীব্র ক্ষারীয় মাটি বা অ্যালকালাইন মাটি, এই মাটিতে ভালো ব্যাকটেরিয়া বাঁচে না। মাটির পিএইচ যখন কম হয়ে যায়, তখন লোহা, অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজ গাছের পক্ষে বিষাক্ত হয়ে যায়। আবার একইভাবে মাটির পিএইচ যদি বেশি হয়ে যায়, তাহলে আয়রনের প্রাপ্যতা গাছের কমে যায়, যার ফলে গাছেতে ক্লোরোসিস দেখা যায় এবং মাটির মধ্যে থাকা যে খনিজ পুষ্টিমূল্যগুলো আছে, সেই অধিকাংশ খনিজ পুষ্টিমূল্যগুলোই লক হয়ে যায়। তো গাছ খনিজ পুষ্টিমূল্যগুলো পেতে পারে না। এর ফলে মাটির স্বাস্থ্যের অবনতি হয়
এবং ফসলের মান ধীরে ধীরে কমে যায়। কাজেই বন্ধুরা, ছাই একটা ক্ষারীয় উপাদান। ছাই যখন আমরা ব্যবহার করি, আম্লত্ব মাটিকে প্রশমিত করে ধীরে ধীরে নিউট্রালের দিকে নিয়ে আসে। তো যখন আমরা ছাই ব্যবহার করব, তার আগে আমাদের জেনে নিতে হবে মাটির পিএইচটা কিরকম আছে। যদি মাটির পিএইচ 7.2 এর ওপরে থাকে, তখন সেই মাটিতে কোনো মতেই ছাই ব্যবহার করা যাবে না। যদি ছাই ভুলবশত ব্যবহার করে ফেলেন, তো ফসল তো হবেই না। গাছের খনিজ পুষ্টিমূলগুলো যে মাটিতে থাকে, তার অধিকাংশ খাদ্যই লক হয়ে যাবে এবং মাটি অধিক ক্ষারীয় হয়ে গেলে পরে কি হয়, আয়রনের প্রাপ্যতা গাছে কমে যায় এবং যার ফলে গাছের ক্লোরোসিস তৈরি হয়। ছাই ব্যবহার আমরা সেই জায়গাতেই করব যেখানে মাটি অধিক আম্লত্ব রয়েছে। মানে মাটি পরীক্ষা করে দেখা গেল যখন পিএইচ মাটির 4, 4.5, 5 রয়েছে, তখন আমরা ছাই ব্যবহার করতেই পারি। কারণ মাটির আম্লত্ব তীব্রতা রয়েছে। কেন? 4 থেকে 4.5 লেভেলে মাটির পিএইচ রয়েছে, মানে অধিক আম্লত্ব মাটি। এই মাটিকে আমরা ধীরে 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 নিউট্রালের দিকে নিয়ে আসতে গেলে আমাদেরকে ছাই ব্যবহার করতে হবে। এটা ছাই ব্যবহার করে আমরা উপকার পাই। আবার ওই দিতে দিতে ছাই ব্যবহার করতে করতে যখন দেখব যে মাটি 7.2 এর উপরে পিএইচ এসে গেছে, তখন আমাদের ছাই বন্ধ করা স্টপ করে দেব। কাজে আপনাদের বোঝাতে পারলাম যে ছাই গাছের পক্ষে যেমন উপকারী, সার হিসাবে গাছে ব্যবহার করা যায়, বিভিন্ন পোকামাকড়কে নিয়ন্ত্রণে ব্যবহার করা যায় এবং ছত্রাক নিয়মে যেমন ব্যবহার করা যায়, তেমনি গাছেতে ছাই বা বাগানেতে ছাই যদি অধিক পরিমাণে দিয়ে দেওয়া যায় বা ঘন ঘন দেওয়া যায়, তাহলে মাটির পিএইচ বেড়ে যাবে, তখন গাছের পক্ষে ক্ষতিকারক। আর মনে রাখতে হবে, ছাইয়ের মধ্যে যেহেতু ক্যালসিয়াম কার্বনেট থাকে, এই ক্যালসিয়াম কার্বনেটের কাজ হচ্ছে ক্ষারীয় ভাব বাড়িয়ে তোলা। কাজেই ছাই ব্যবহার করার আগে এটাও ভাবতে হবে, যেহেতু এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, ছাইকে অধিক মাত্রায় ব্যবহার করা যাবে না। ছাইয়ের সাথে কখনই জল মেশানো যাবে না। ছাইয়ের সাথে যদি জল মিশিয়ে লিকুইড হিসাবে যদি গাছের পাতা স্প্রে করতে যান, তাহলে কিন্তু ক্ষতি হবে। ছাইয়ের সঙ্গে জল যখনই হবে, এর রিয়াকশন লবণে পরিণত হয় এবং মাটির পিএইচকে আরো বাড়িয়ে দেয়, মানে 12, 11, 12 অব্দি নিয়ে যায়। তো কাজেই ছাইয়ের সঙ্গে জল মিশিয়ে কখনই আমরা গাছে ব্যবহার করতে পারবো না। অন্যান্য যেমন দ্রবণ লিকুইড হিসাবে গাছে স্প্রে করি, এরকম ভাবে জল দিয়ে ছাইকে ব্যবহার করা যাবে না। মাটির পিএইচ বেড়ে যাবে এবং লবণের পরিমাণ বাড়ার জন্যে গাছের পাতা ঝলসে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। কারণ আপনাদের কাছ থেকে যত বেশি করে আমি লাইক পাবো, তাহলে এরকম ধরনের নতুন নতুন ভিডিও করার প্রবণতা আমার বাড়বে এবং আগামী দিনে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে এসে উপস্থিত হতে পারবো। আর যদি সম্ভব হয়, আপনাদের জানাশোনা, বিশেষ করে যারা বাগান প্রেমী, ছাদ বাগান প্রেমী, এই সমস্ত বন্ধুদের কাছে আপনারা পারলে এটাকে একটু শেয়ার করে দেবেন, কেন তারাও জানতে পারবে যে ছাই কোন সময় ব্যবহার করা উচিত, ছাইয়ের ভালো দিক কি, আর ছাই কিরকম ভাবে ব্যবহার করতে হবে। ছাই ব্যবহারে যদি ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে গাছের কি ক্ষতি হতে পারে, তাহলে তারাও অবগত হতে পারবে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন কিন্তু এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পুশ করে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব, তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, তাহলে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী সময় কোনো এক ভালো ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে খুব শিগগিরই উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।